আরএসএস তথা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এই নামটি শুনলে প্রথমেই আপনার মাথায় কী ভাবনা আসে? তীব্র সাম্প্রদায়িক, মুসলিম বিদ্বেষী, হিন্দুত্ববাদী, দাঙ্গাকারী? বছরের পর বছর ধরে বিভিন্ন সংবাদপত্র এবং সংবাদ চ্যানেলগুলি আমাদেরকে যা দেখিয়েছে, জানিয়েছে, বিভিন্ন লেখায় আমাদেরকে যা পড়ানো হয়েছে তাই তো আমরা জেনে এসেছি। কিন্তু পরিবর্তনটা শুরু হলো ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে। এখন আমরা মুহূর্তের মধ্যে দেশ বিদেশের কথা, ইতিহাসের কথা, বিভিন্ন লেখকের মতামত জানতে পারি। বিভিন্ন ডিবেট শোতে বিভিন্ন জনের তর্ক বিতর্ক শুনে সমৃদ্ধ হতে পারি। সত্যি কথা বলতে কি, কোনো বিষয়ে না জানাটা দোষের নয়, নিজেকে সংশোধন না করাটা দোষের। চলুন আজকের এই ভিডিওতে আমি যুক্তিসঙ্গত তথ্য এবং যুক্তিসঙ্গত দৃষ্টিভঙ্গি দিয়ে আপনাদের সামনে আরএসএসের সেই ছবি উপস্থাপন করার চেষ্টা করব যা আমি বিভিন্ন ইতিহাস এবং সংবাদপত্র অধ্যয়ন করে জানতে পেরেছি। আলোচনা শুরু করবার পূর্বে একান্তভাবে অনুরোধ, ভিডিওটি মুক্ত চিন্তাভাবনা দিয়ে দেখুন, কোনো পক্ষপাত দুষ্ট মন দিয়ে নয়। নমস্তে সদা বৎসলে মাতৃভূমে, নমস্তে সদা বৎসলে মাতৃভূমে ত্বয়া। নমস্কার, আমি শান্তু দাস। ইতিহাস পড়তে বলতে ভালোবাসি, রাজনৈতিক পর্যালোচনায় ইচ্ছা রাখি। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1925 সালে একজন ডাক্তার একটি সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন যার প্রাথমিক লক্ষ্য ছিল ব্রিটিশ অত্যাচারের বিরুদ্ধে হিন্দু সমাজকে সংগঠিত করা। সেই সময় কেউ কল্পনাও করতে পারেনি যে এই ছোট সংগঠনটি অবশেষে বিশ্বের বৃহত্তম বেসরকারি সংস্থায় পরিণত হবে। হ্যাঁ, আমরা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আরএসএস এর সম্পর্কে কথা বলছি, যা 2025 সালের বিজয়া দশমীতে 100 বছর পূর্ণ করবে। আরএসএস এমন একটি সংগঠন যার নাম উচ্চারণ করলেই রাজনৈতিক মহলের নারীর স্পন্দন বেড়ে যায়। এটি দেশের তথা সমাজের একটি বৃহত্তম পরিবার হিসাবে তার পরিচয় প্রতিষ্ঠা করে। কিন্তু এখানে প্রশ্নটি আরএসএস কি তা নয়, প্রশ্ন হলো আরএসএস কি একটি সামাজিক সংগঠন নাকি রাজনৈতিক সংগঠন? এটি কি সাংস্কৃতিক নাকি রাজনৈতিকভাবে কাজ করে, নাকি এটি অন্য কোনো উদ্দেশ্য সাধন করে? তাহলে আসুন একটু পেছন ফিরে যাই, ইতিহাসের পাতায় গিয়ে জেনে নেওয়া যাক আরএসএস আসলে কি, কেন এটি তৈরি করা হয়েছিল এবং আজ এটি উল্লেখ করা এত গুরুত্বপূর্ণ কেন। চলুন শুরু করা যাক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ইতিহাস। 1907 সাল, এই সময়টা ছিল স্বাধীনতার জন্য তীব্র লড়াই সংগ্রামের সময়। এ সময় বাংলার বিপ্লবীরা অনুশীলন সমিতি নামে একটি বিপ্লবী সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। নাগপুর থেকে চিকিৎসাশাস্ত্র পড়তে আসা কেশবরাম বলিরাম হেডগেওয়ার এই সংগঠনে যোগ দিয়েছিলেন। তৎকালীন কংগ্রেস সভাপতি দাদাভাই নৌরোজি সে সময়ের একজন চরমপন্থী নেতা লোকমান্য বাল গঙ্গাধর তিলককে কংগ্রেসে যোগদানের আমন্ত্রণ জানিয়েছিলেন। লোকমান্য বাল গঙ্গাধর তিলকের সাথে হেডগেওয়ারও কংগ্রেসে যোগ দিয়েছিলেন। হেডগেওয়ার দীর্ঘদিন ধরে কংগ্রেসের সাথে কাজ করেছিলেন, কিন্তু 1917 সালে তুর্কি খলিফার পদত্যাগের প্রতিবাদে ভারতবর্ষ জুড়ে খিলাফত আন্দোলন শুরু হয় এবং গান্ধীজির নেতৃত্বে কংগ্রেস এটিকে সমর্থন করে। কিন্তু খিলাফত আন্দোলনের সাথে কংগ্রেসের জড়িত হওয়ার ঘটনা ডক্টর হেডগেওয়ার ভালোভাবে নেননি। এটি তাকে গভীরভাবে আহত করেছিল, কারণ তিনি এটিকে মুসলিম তোষণের রাজনীতির একটি রূপ বলে মনে করেছিলেন। অসন্তুষ্টি সত্ত্বেও ডক্টর হেডগেওয়ার কংগ্রেসের সাথে জুড়েছিলেন। তিনি 1922 সালে নাগপুর কংগ্রেস অধিবেশনে এবং 1925 সালে কলকাতা অধিবেশনে উপস্থিত ছিলেন। এসবের পাশাপাশি 1906 সালে গঠিত হওয়া মুসলিম লীগের বিভিন্ন কর্মকাণ্ড, সরকারি চাকরিতে মুসলিমদের জন্য সংরক্ষণ, মুসলিমদের জন্য আলাদা ইলেকটোরাল ইত্যাদি বিভিন্ন কারণে তিনি হিন্দুদের স্বার্থ সুরক্ষিত করার কথা চিন্তাভাবনা করেছিলেন। তিনি হিন্দুদের স্বার্থকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সংগঠন গঠনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। তিনি তার বাড়ি থেকেই এই উদ্যোগ শুরু করেছিলেন। প্রথমে ডক্টর হেডগেওয়ারের কথা শুনতে মাত্র 12 জন আসতেন, কিন্তু এই লোক সংখ্যা 12 থেকে 1200 হতে বেশি সময় লাগেনি। ধীরে ধীরে সময় বদলে গেল
এবং এমন সময় এলো যখন হাজার হাজার মানুষ ডক্টর হেডগেওয়ারের ধারণা দ্বারা প্রভাবিত হয়ে উঠেছিলেন। আর এর ফলে সংঘ প্রতিষ্ঠার পথ স্পষ্ট হয়ে উঠল। ডক্টর হেডগেওয়ারের কাছে এই কাজটি সহজ ছিল না। পথে অসংখ্য সমস্যা বাধা হয়ে দাঁড়ালো। ডক্টর হেডগেওয়ার নিজেই শাখার সূচনা করেছিলেন। যোগব্যায়াম, সূর্য নমস্কার এবং লাঠি প্রশিক্ষণের পাশাপাশি বৌদ্ধিক আলোচনাও শাখায় অন্তর্ভুক্ত করা হয়েছিল। ধীরে ধীরে মানুষ হেডগেওয়ারের শিক্ষা দ্বারা প্রভাবিত হয়ে তার প্রচারণায় যোগ দিতে শুরু করেন। অল্প সময়ের মধ্যেই শাখার সংখ্যা বহুগুণ বৃদ্ধি পায়। এবারে ডক্টর হেডগেওয়ারের সংঘকে একটি আনুষ্ঠানিক রূপ দেওয়ার সময় এসেছিল। 1925 সালে নাগপুরে বিজয়া দশমীতে ডক্টর হেডগেওয়ার আরএসএসের ভিত্তি স্থাপন করেন। ধীরে ধীরে সংঘ মহারাষ্ট্রের বিভিন্ন অংশে যেমন নাসিক, পুনে, অমরাবতী ইত্যাদি বিভিন্ন স্থানে পা রাখতে শুরু করে। মহারাষ্ট্রের পাশাপাশি মধ্য ভারতে শাখার প্রসারণ হতে শুরু করে। শাখার সাথে মানুষের সংযোগ একটি রূপান্তরের চেয়ে কম ছিল না। এটি এমন একটি পরিবর্তন ছিল যা প্রথমে সমাজসেবার জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু পরে এটি রাজনীতির সংযোগস্থলে পরিণত হয়, যার চারপাশে রাজনৈতিক বুনন তৈরি করা হয়েছিল। সংঘের সদস্য সংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছিল, কিন্তু মহারাষ্ট্রের বাইরে তখনও সংঘের উল্লেখযোগ্য প্রভাব ছিল না। সংঘ বিস্তৃত আকারে সম্প্রসারণের জন্য প্রস্তুত ছিল। মহারাষ্ট্রের বাইরে সংঘ সম্প্রসারণের সুযোগ আসে যখন 1930 সালের দিকে ডক্টর হেডগেওয়ারকে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে আসার প্রস্তাব দেওয়া হয়। ডক্টর হেডগেওয়ার BHU পরিদর্শন করেন এবং পণ্ডিত মদন মোহন মালব্যের সাথে কথা বলেন। পণ্ডিত মদন মোহন মালব্য ডক্টর হেডগেওয়ারের কথায় প্রভাবিত হন এবং BHU ক্যাম্পাসে একটি RSS অফিস খোলার অনুমতি দেন। BHUতে ডক্টর হেডগেওয়ার মাধবরাও সদাশিবরাও গোলওয়ালকরের সাথে দেখা করেন, যিনি তখন তার MSc পড়ছিলেন। পাশাপাশি গোলওয়ালকর BHUতে শিক্ষকতাও করতেন, তাই সবাই তাকে গুরুজি বলে সম্বোধন করতেন। গোলওয়ালকর ডক্টর হেডগেওয়ারের মাধ্যমে সদস্য হন এবং সংঘে সক্রিয় হয়ে ওঠেন। 1940 সালে ডক্টর হেডগেওয়ার মারা যান এবং গোলওয়ালকর সর্বসম্মতিক্রমে RSSের নেতৃত্ব গ্রহণ করেন। গোলওয়ালকরের নেতৃত্বে RSSের আদর্শ দিল্লি, কলকাতা, চেন্নাই এবং লাহোর সহ সমগ্র দেশে ছড়িয়ে পড়ে। চলুন এখন RSS ঠিক কিভাবে কাজ করে এবং এর শাখাগুলি কিভাবে কাজ করে তা অন্বেষণ করার চেষ্টা করি। প্রথমে জানব RSSের সাংগঠনিক বিন্যাস। RSS 11টি ভাগে বিভক্ত: হাব বা কেন্দ্র, অঞ্চল বা ক্ষেত্র, প্রদেশ বা প্রান্ত, বিভাগ, জেলা, তালুকা বা শহর, ব্লক বা খণ্ড, সার্কেল বা মণ্ডল, গ্রাম এবং শাখা। RSS শাখা সম্পর্কে 5টি ভাগ রয়েছে। প্রথমত সকালের শাখা, যেখানে সবাই সকালে মিলিত হন। দ্বিতীয়ত সন্ধ্যার শাখা। তৃতীয়ত রাতের শাখা। তারপরে মিলন। মিলন বলতে সপ্তাহে একবার বা দুবার অনুষ্ঠিত একটি সভাকে বোঝায়। সবশেষে সংঘমণ্ডলী, একটি মাসিক সভা। বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে সংঘের 1 কোটিরও বেশি প্রশিক্ষিত সদস্য রয়েছে। সংঘ পরিবারে 80টিরও বেশি সংগঠন রয়েছে, বড় এবং ছোট উভয়ই। শুধুমাত্র উত্তরপ্রদেশেই 8000-এরও বেশি RSSের শাখা রয়েছে। এমনকি কেরালার মতো রাজ্য, যেখানে হিন্দু জনসংখ্যা কম, সেখানেও RSSের প্রায় 5000 শাখা রয়েছে। এটি কেবল জাতীয় প্রেক্ষাপট। বিশ্বের 80টিরও বেশি দেশে সংঘের প্রায় 60,000-এরও বেশি শাখা রয়েছে। তদুপরি এই শাখাগুলিতে প্রতিদিন 50 লক্ষেরও বেশি সদস্য আসেন। সারা দেশের প্রতিটি তহসিলে এবং 60,000 গ্রামে প্রতিদিন সংঘের শাখা অনুষ্ঠিত হয়। এখন আপনি হয়তো ভাবছেন যে এই শাখাগুলি কি? একটি শাখা বলতে 1 ঘন্টার জন্য খোলা মাঠে অনুষ্ঠিত সকাল এবং সন্ধ্যার সভাকে বোঝায়। এই শাখাগুলিকে RSSের মূল ভিত্তি হিসাবে বিবেচনা করা হয় এবং এর কারণেই এত বড় RSSের সংগঠন চলছে। প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় একটি শাখা অনুষ্ঠিত হয়, যেখানে সমস্ত স্বেচ্ছাসেবকরা মিলিত হন। এই সময়
সবাই প্রার্থনা করে, যোগব্যায়াম করে এবং খেলাধুলা করে। তারা প্রার্থনা এবং সাংস্কৃতিক দিকগুলি নিয়েও আলোচনা করে। এর পাশাপাশি এখানে সরসংঘ চালক নির্বাচিত হন এবং প্রতিটি সরসংঘ চালক তার পরবর্তী সরসংঘ চালক ঘোষণা করেন। বর্তমানে আরএসএসের প্রধান সরসংঘ চালক হলেন শ্রী মোহন ভাগবতজি। এখানে একটি কথা বলার প্রয়োজন, যারা স্বেচ্ছায় সঙ্গে যোগদান করেন তাদের স্বেচ্ছাসেবক বলা হয়। আজ বিশ্বজুড়ে আরএসএসের প্রায় ৫৫টি সহায়ক সংগঠন রয়েছে, যেমন বজরং দল, হিন্দু জাগরণ মঞ্চ, ভারতীয় কৃষক সমিতি, হিন্দু স্বয়ংসেবক সংঘ, রাষ্ট্রীয় সেবিকা সমিতি, অল ইন্ডিয়া ওয়ার্ল্ড কাউন্সিল, বিদ্যাভারতী, সরস্বতী শিশু মন্দির, বনবাসী কল্যাণ আশ্রম, মুসলিম জাতীয় ফোরাম, জাতীয় শিখ সংগঠন, বিশ্ব সংলাপ কেন্দ্র, স্বদেশী জাগরণ মঞ্চ, লঘু উদ্যোগ ভারতী, বিবেকানন্দ কেন্দ্র, ভারতীয় শ্রমিক ইউনিয়ন, সেবা ভারতী, বিশ্ব হিন্দু পরিষদ ইত্যাদি ইত্যাদি। আসুন এবারে জানব আরএসএসের কাজ কী এবং ভারতীয় সমাজের অবদান কী। বন্ধুরা, আরএসএস সমাজসেবা ও সংস্কারের পাশাপাশি ত্রাণ ও পুনর্বাসনে কাজ করে। দুর্যোগস্থল এবং অভাবী এলাকায় আরএসএস স্বেচ্ছাসেবকরা এই কাজ করে থাকেন। তদুপরি আরএসএসের লক্ষ্য জাতিভেদ নির্মূল করা এবং দেশে সাংস্কৃতিক জাতীয়তাবাদ প্রচার করা। এই লক্ষ্যে আরএসএস বিভিন্ন ধরনের পত্রিকা প্রকাশ করে। এর মধ্যে রয়েছে অর্গানাইজার এবং পঞ্চজন্য। তদুপরি আরএসএস কিশোর এবং শিশুদের জন্য দেবপুত্র নামে একটি পত্রিকাও প্রকাশ করে। দেশ বিভাজনের সময় যখন নেহেরু সরকার কাশ্মীরের ভারতের সাথে একীভূতকরণ নিয়ে বিভ্রান্তির মধ্যে ছিল, তখন সর্দার বল্লভভাই প্যাটেল সাহায্যের জন্য অনুরোধ করার পর আরএসএস প্রধান গুরু গোলওয়ালকরজি মহারাজা হরি সিংয়ের সাথে কথা বলেছিলেন, যার ফলে মহারাজা হরি সিং দিল্লিতে একীভূতকরণের জন্য চিঠি পাঠিয়েছিলেন। দাদরা ও নগর হাভেলি এবং গোয়ার ভারতের সাথে একীভূতকরণের সময়ও আরএসএস অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। 1954 সালের 22শে জুলাই দাদরা পর্তুগিজদের হাত থেকে মুক্ত হয়। 28শে জুলাই আরএসএস নেতা ভাকঙ্করের নেতৃত্বে স্বেচ্ছাসেবকরা নারলি থানা আক্রমণ করে, পর্তুগিজ কর্মীদের পরাজিত করে এবং তাদের আত্মসমর্পণ করতে বাধ্য করে। মুক্তিবাহিনীর অগ্রসর হতে দেখে ক্যাপ্টেন ভার্জিলিও ফিদালগোর নেতৃত্বে পর্তুগিজ বাহিনী রাজধানী সিলভাসার দিকে পিছু হটে। মুক্তিবাহিনী ফিদালগোকে আত্মসমর্পণের জন্য বলে এবং তার অস্বীকৃতির ফলে বিপুল সংখ্যক আরএসএস স্বেচ্ছাসেবক এবং অন্যান্য মুক্তিবাহিনীর সদস্যরা সিলভাসার দিকে অগ্রসর হয়। পর্তুগিজরা পালিয়ে যায় এবং স্বেচ্ছাসেবকরা পর্তুগিজ পতাকা নামিয়ে ভারতীয় তেরঙ্গা পতাকা উত্তোলন করেন 2রা আগস্ট 1954 সাল। এভাবে সমগ্র দাদরা নগর হাভেলি পর্তুগিজ দখল থেকে মুক্ত হয়ে ভারত সরকারের হাতে হস্তান্তর করা হয়। 1962 সালের ভারত চীন যুদ্ধের সময় সংঘ সেনাবাহিনীকে সহায়তা করার জন্য এগিয়ে আসে। আরএসএস সেনাবাহিনীর রুট পর্যবেক্ষণ, প্রশাসনকে সহায়তা, সেনাবাহিনীর জন্য খাবারের ব্যবস্থা, এমনকি সেনা পরিবারগুলিকে সাহায্য করবার মতন গুরুত্বপূর্ণ কাজগুলো তারা করেছিলেন। সারা দেশের মানুষ এই কাজের প্রশংসা করেছিল। এই কাজ দেখে প্রধানমন্ত্রী নেহেরু 1963 সালে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে আরএসএসকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন। মাত্র 2 দিনের নোটিশে 3000 স্বেচ্ছাসেবক রাজপথে তাদের পোশাক পরে মার্চ পাস্ট করেছিলেন। 1965 সালের ভারত পাক যুদ্ধের সময়ে তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী আরএসএসকে স্মরণ করেছিলেন। সেই সময়ে আরএসএস স্বেচ্ছাসেবকরা আহত সৈন্যদের জন্য সবচেয়ে বেশি রক্তদান করেছিলেন। আরএসএস স্বেচ্ছাসেবকরা বিভিন্ন সময়ে কাশ্মীরে ভারী তুষারপাত, ভয়াবহ বন্যা পরিস্থিতিতে সাধারণ মানুষের সেবায় ঝাঁপিয়ে পড়েন। 1971 সালে উড়িষ্যায় ভয়াবহ ঘূর্ণিঝড় থেকে শুরু করে ভোপাল গ্যাস ট্র্যাজেডি, 1984 সালে শিখ দাঙ্গা থেকে শুরু করে গুজরাট ভূমিকম্প, সুনামি বিপর্যয় এবং কার্গিল যুদ্ধে আহতদের উদ্ধার অভিযান, আরএসএস সর্বদা সামনের সারিতে দাঁড়িয়েছে, মানুষের সেবা করেছে এবং কেবল ভারতেই নয়,
নেপাল, শ্রীলঙ্কা এবং সুমাত্রায়ও তাদের এই সহায়তা উদ্ধার কার্য সমান তালে এগিয়ে চলেছে। তবে এত কিছুর পরেও আরএসএস ক্রমাগত বিতর্কে জড়িয়ে পড়েছে। এটি সর্বদা রাজনীতিতে হস্তক্ষেপের অভিযোগে অভিযুক্ত হয়েছে এবং সরকার কর্তৃক এটি বহুবার নিষিদ্ধ করার আহ্বান জানানো হয়েছে। আসুন জেনে নেওয়া যাক কখন কখন আরএসএসকে নিষিদ্ধ করা হয়েছিল। বন্ধুরা, আরএসএস সময়ে সময়ে সমালোচনা ও বিতর্কে জড়িয়ে পড়েছে। প্রথমবার 1948 সালে যখন নাথুরাম গডসে মহাত্মা গান্ধীকে হত্যা করেছিলেন, পণ্ডিত নেহেরু এই হত্যার জন্য আরএসএসকে দায়ী করেছিলেন এবং আরএসএসকে নিষিদ্ধ করা হয়েছিল। 1975 সালে ইন্দিরা গান্ধী জাতীয় জরুরি অবস্থা জারি করার সময় দ্বিতীয়বার আরএসএসকে নিষিদ্ধ করা হয়েছিল। তৃতীয়বার 1992 সালে বাবরি মসজিদ ভেঙে ফেলার সময়। বলা যেতে পারে যে একটি সামাজিক সংগঠন হওয়া সত্ত্বেও আরএসএসের সর্বদা ভারতীয় রাজনীতির সাথে গভীর সম্পর্ক রয়েছে। আসুন আরএসএস এবং ভারতীয় রাজনীতির মধ্যে এই সংযোগটি বোঝার চেষ্টা করি। স্বাধীনতার আগে এবং পরে আরএসএস অনিচ্ছাকৃতভাবে রাজনীতিতে জড়িয়েছিল। 1975 সালে জরুরি অবস্থার সময় আরএসএসের নাম রাজনীতিতে বহুল চর্চিত বিষয় হয়ে ওঠে। তাছাড়া খুব কম লোকই জানেন যে রাজীব গান্ধী নিজেই একসময় আরএসএসের কাছে মাথা নত করেছিলেন। এটি ছিল 1989 সাল, যখন রাম জন্মভূমি নিয়ে বিরোধের কারণে রাজীব গান্ধী তার ক্ষমতা হারিয়ে যেতে দেখেছিলেন। সেই সময় রাজীব গান্ধী অযোধ্যা নিয়ে আরএসএসের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, তবে আরএসএস কোনোভাবেই রাজীব গান্ধীর সাথে যোগাযোগ করতে অস্বীকৃতি জানায়। সেই সময় সংঘ অযোধ্যাকে রাজনীতিতে টেনে আনতে চায়নি। এরপর রাজীব গান্ধীকে ক্ষমতাচ্যুত করা হয়। ইতিমধ্যে লালকৃষ্ণ আদবানি ভিপি সিং এর সরকারকে সমর্থন করেছিলেন, কিন্তু ভিপি সিং যখন সংরক্ষণ কার্ড খেলেন তখন পরিস্থিতি উল্টে যায়। এই সময়ে সংঘের একটি বড় ধাক্কা লাগে। এমনকি অল্প সময়ের জন্য হলেও তারা বুঝতে পারে যে রাজনীতি অযোধ্যায় পৌঁছাতে হবে। এই সময়ে সংরক্ষণের আগুন ছড়িয়ে পড়ে, রাজনৈতিক অস্থিরতা তৈরি করে। সংঘও সক্রিয় হয়ে ওঠে এবং বিশ্ব হিন্দু পরিষদের সাথে অযোধ্যা রাম জন্মভূমি আন্দোলনকে সমর্থন করার সিদ্ধান্ত নেয়। বন্ধুরা, রাজনৈতিক সম্পৃক্ততার কারণে আরএসএস সর্বদা সমালোচনার সম্মুখীন হয়েছে। এর কারণ হলো আরএসএস বীর সাভারকারের আদর্শ অনুসরণ করে। এই কারণে সমালোচকরা ধারাবাহিকভাবে এই সংগঠনটিকে একটি ডানপন্থী, ফ্যাসিবাদী এবং উগ্র হিন্দু সংগঠন হিসাবে চিহ্নিত করেছেন। তবে আরএসএস রাজনৈতিক বিরোধিতার বিরুদ্ধে, হিন্দুদের স্বার্থের পক্ষে। যদিও আরএসএসের কোনো নির্দিষ্ট প্রধান দর্শন নেই, তবে এটি 4টি প্রধান দর্শন অনুসরণ করে। প্রথমত, অখণ্ড ভারত, অবিভক্ত ভারত। আরএসএস বিশ্বাস করে যে প্রাচীনকাল থেকে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, আফগানিস্তান এবং ইরান পর্যন্ত ভারতবর্ষ বিস্তৃত ছিল। এগুলি সবই অখণ্ড ভারত। দ্বিতীয়ত, অখণ্ড মানবতাবাদ, যা দীনদয়াল উপাধ্যায় দ্বারা বিকশিত একটি দর্শন, যা মানবতাবাদকে সর্বাগ্রে রাখার উপর জোর দেয়। গ্রামীণ উন্নয়ন, সামাজিক উন্নয়ন এবং একটি বাস্তবসম্মত মডেল গ্রহণের উপরে জোর দেওয়া হয়। তৃতীয়ত, হিন্দুত্ব। আরএসএস বিশ্বাস করে যে ভারতে বসবাসকারী সমস্ত মানুষ কোনো না কোনোভাবে হিন্দু ধর্মের অনুসারী। আরএসএস তার কর্মসূচিতে তিরঙ্গার পরিবর্তে গেরুয়া পতাকা ব্যবহার করে। এই কারণে তাদের অফিসে তিরঙ্গা উত্তোলন করা হয় না। এটি প্রায়শই আরএসএসকে বিতর্কে জড়ায়। আরএসএস সর্বোপরি গেরুয়া পতাকাকে ধারণ করে। আরএসএস পর্যায়ক্রমে তাদের রাজনৈতিক কার্যকলাপ প্রদর্শন করে। বিজেপির অনেক বিশিষ্ট নেতা আরএসএস থেকে এসেছেন, যেমন প্রয়াত শ্রী অটল বিহারী বাজপেয়ীজি, লালকৃষ্ণ আদবানি, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো বন্ধুরা, একটি কক্ষে শুরু হওয়া এই আরএসএস এখন কেবল ভারত জুড়ে নয়, বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়েছে। আজ
আরএসএস শতবর্ষে পদার্পণ করছে, সম্ভবত বিশ্বের অন্য কোনো সংগঠন আরএসএসের মতো এত সমালোচনার মুখোমুখি হয়নি। তবুও তা সত্ত্বেও আরএসএস তার বিশ্বাসে দৃঢ় এবং তার নীতিবাক্য নিয়ে এগিয়ে চলেছে। আজ আরএসএসের জনপ্রিয়তা এতটাই বিশাল যে আপনি ভারতের যেখানেই থাকুন না কেন, আপনি সম্ভবত এর উপস্থিতি অনুভব করবেন। এতটা সময় মনোযোগ সহকারে আপনি আমার কথাগুলো শুনলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অনুগ্রহ করে লাইক শেয়ার করবেন এবং আপনার সুচিন্তিত মতামত কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার ভালোবাসা আমাকে অনুপ্রেরণা দেয় আরও নতুন কিছু করার। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।